আবরার হত্যা মামলায় হাইকোর্টেও বহাল থাকলো নিষিদ্ধ ছাত্রলীগের 25 জনের সাজা, রায় সন্তোষ। দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে তাদেরকে অবশ্যই সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়ে গেলেন জাতিসংঘ মহাসচিব। 1 বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। In presence of UN Secretary General, this is a good message, I would say. রাখাইনে যেটা ঘটছে তার সাথে সরাসরি বৃহৎ শক্তিগুলোর সংযুক্তি আছে, প্রতিবেশীদেরও সংযুক্তি থাকবার অসম্ভব কিছু নয়। নোয়াখালীতে শিক্ষিকার শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ। শাস্তির বদলে নিন্দা, ক্ষোভ জানানোর সংস্কৃতি বন্ধ না হলে ধর্ষণ রোধ করা সম্ভব নয়। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় চূড়ান্ত রূপরেখা। অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক ধারার বাজেট থেকে বেরিয়ে আসার পরামর্শ সিপিডির। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমানো কঠিন। প্রধান উপদেষ্টার চীন সফর, ঢাকা বেইজিং সম্পর্ককে নেবেন নতুন উচ্চতায়। হাসপাতাল চেইন সহ বিনিয়োগ আনার লক্ষ্য জানালো প্রেস উইং। নর্থ ম্যাসেডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জন নিহত, দগ্ধ শতাধিক। আতশবাজির সরঞ্জাম থেকে আগুন, ধারণা সংশ্লিষ্টদের। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এ.কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো বলে মনে করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। দ্রুত রায় কার্যকর চান আবরারের পরিবার। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে উদ্ধার করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ। সেই সময় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 নম্বর এবং পরে 2005 নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরার ফাহাদের। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। 2019 সালের 13 নভেম্বর বুয়েট ছাত্রলীগের 25 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 2021 সালের 8 ডিসেম্বর দেয়া হয় নিম্ন আদালতের রায়, যাতে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2022 সালেই মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছালেও শুনানির উদ্যোগ নেয়নি তৎকালীন সরকারের আইন কর্মকর্তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত টানা আপিল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান ছিল এই মামলাটি। রোববার নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি আবরারের বাবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। তবে গত 6 আগস্ট এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান আবরারের ভাই। এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি কবে এদের রায় কার্যকর হবে, আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। এদিকে রায়ের ন্যায় বিচার পাননি বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর, জানিয়েছেন সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা। যে 4 জন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে, তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। আবরার হত্যার ঘটনার পরপরই বিক্ষোভের মুখে 3 দিনের মধ্যেই গ্রেফতার করা হয় 22 জন আসামিকে। প্রথম থেকেই পলাতক ছিল 3 জন। এই 3 জন এবং জেল পলাতক জিমি সহ সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতা এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে। রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলন, গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন। তিনি বলেন, আগামীতে যে সরকারই আসুক সে মানুষগুলো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন, তাদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। অন্যায়কারী এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে, তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে। প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। আর বিএনপি মহাসচিব বলেছেন, এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি। ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলা সচেতন রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেরই দায়িত্ব। এই একটা ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ থেকে এটাকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব। আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল, আমাদের সকলেরই এটা সবচেয়ে বেশি কর্তব্য রয়েছে। আগামী নির্বাচনে অর্থ সহায়তা সহ আন্তর্জাতিক মানের ভোট করতে সব ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কি ধরনের সহায়তা প্রয়োজন নির্বাচন কমিশন সেটি সিইসির সাথে সাক্ষাতেই জানতে চেয়েছে সংস্থাটি। আর প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি এবং ইইউ কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করে প্রতিনিধি দলটি। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে ব্রিফ করেন তারা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বাংলাদেশকে অর্থ সহায়তা করতেও প্রস্তুত তারা। Union will support the conduct of elections in this country. আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে অর্থ, কারিগরি সহ সব ধরনের সহায়তা করতে চাই। শুধু নির্বাচন নয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে সকল ক্ষেত্রে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চায়। আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টা ও নির্বাচন কমিশনের
কার্যক্রমকে সমর্থন করি। সিইসি বলেন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয় এমন নির্বাচনই করতে চায় ইসি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে, আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি। অতীতটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন, আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এর আগে ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগীরাও বৈঠক করেছে নির্বাচন কমিশনের সাথে। নির্বাচনে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না, আমরা যা করছি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের সামনে 1 বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, তাকে ইতিবাচক হিসেবেই দেখতে চান বিশ্লেষকরা। তবে ভূ রাজনীতির নানা ইস্যুকে প্রত্যাবাসন শুরুর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। বলছেন রোহিঙ্গাদের ভরণ পোষণের খরচ কমে যাওয়ার এই সময় মহাসচিবের সফর থেকেই সমাধানের পথও মিলতে পারে। সেই 2017 থেকে রোহিঙ্গা সংকটে নাজেহাল বাংলাদেশ। নানা চেষ্টার পরও 8 বছরে একজনকেও ফেরানো যায়নি তাদের দেশ মিয়ানমারে। এ বাস্তবতায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফর। তাকে নিয়ে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ই আগামী রোজা ও ঈদ ক্যাম্পের এসব রোহিঙ্গারা মাতৃভূমিতে করতে পারবেন বলে আশাবাদ জানান প্রফেসর ইউনূস। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র এবং দাদাদারির খবরের কাছে তাই অনেক তারিখ সম্বর্ধনা দেন। প্রধান উপদেষ্টার এই আশ্বাসে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। প্রথমবারের মতো সরকার প্রধান প্রত্যাবাসনের সময় নিয়ে কথা বলাই আশাবাদী বিশ্লেষকরাও। আশাবাদী অবশ্যই হওয়ার মতো আছে, এইরকম কথা তো আমরা বিগত 2017 থেকে এই পর্যন্ত শুনিনি। সো এই কথাগুলো যে বলছেন এবং ইন প্রেজেন্স অফ ইউএন সেক্রেটারি জেনারেল, দিস ইজ এ গুড মেসেজ আই উড সে। রাখাইনে যেটা ঘটছে তার সাথে সরাসরি বৃহৎ শক্তিগুলোর সংযুক্তি আছে, প্রতিবেশীদেরও সংযুক্তি থাকবার অসম্ভব কিছু নয়। তারা এক জায়গায় হয়ে এই বিষয়টা সমাধানের জন্য উদ্যোগী হবে, ততক্ষণ পর্যন্ত আমি খুব বেশি আশাবাদী হতে চাই না, কিন্তু সতর্কভাবে আশাবাদী। শুরু করাটা গুরুত্বপূর্ণ। সেই কনটেক্সট থেকে রিপ্যাট্রিয়েশনের যে কাজগুলো এর আগেও হয়েছিল, এর পরে স্টেলমেট, আমরা জানি যে সিভিল ওয়ারের কারণে আর একেবারেই সম্ভব হয়নি সেই বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই জায়গাটা পুনরায় শুরু করার একটা অবস্থা তৈরি হওয়াটা আমার মনে হয় নেক্সট 1 বছরে খুব ভালোভাবেই সম্ভব। রোহিঙ্গা সংকটে মরার ওপর খানার ঘা হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়া। বিশেষ করে খাওয়ার খরচ অর্ধেক হয়ে গেলে তা কিভাবে সামলাবে বাংলাদেশ? জাতিসংঘ প্রধানের সফরে তার কি কোনো সমাধান হলো? যেহেতু এটা একটা বড় মানবিক সমস্যা, সহযোগিতাটা আসতে পারে, এই সম্ভাবনাটা আছে, আমি সেটা উড়িয়ে দেব না। এবং এখানে জাতিসংঘের মহাসচিব যদি উদ্যোগটা নেন তাহলে সেই সমস্যাটা বা সেই যোগানটা সহজতর হবে, এবং তিনি সেই কথা ইঙ্গিত করেছেন। ট্রাম্প কতটুকু ছাড় দিবেন, ওরাই হলো মেইন কন্ট্রিবিউটর টু দিস হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট। সো আমার মনে হয় যে কিছু একটা আমরা আশা করতে পারি যে 12.6 থেকে খুব বেশি যে কমবে তা না, অথবা একটা মাঝামাঝি কিছু একটা আসবে। ভূ রাজনীতির নানা সমীকরণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব কূটনীতির ফোকাস থেকে না হারায়, সেদিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকাল 9:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাকে বহনকারী বিমান। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আর প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে গুতেরেসকে বিদায় জানান। এর আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে ফোনে কথা বলেন, বিদায় শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরে ডক্টর ইউনূস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, প্রায় 10 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুব সমাজ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও আলোচনায় অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে এক শিক্ষিকাকে
শ্লীলতাহানির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে ঢাকা নোয়াখালী মহাসড়কের একলাশপুর বাজার এলাকায় তারা জড়ো হয়। ঘণ্টাখানেকের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে এবং শিক্ষার্থীদের অভিযোগ, গেল 11 মার্চ সিএনজি অটোরিকশায় একলাশপুর উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে শ্লীলতাহানি করে অটো চালকরা। পাশাপাশি হাতিয়ে নেওয়া হয় নগদ অর্থ, মোবাইল ফোন। এই ঘটনায় জিডি করা হলেও কাউকে আটক না করায় শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। আর এই সড়ক অবরোধের কারণে আটকা পড়ে বেশ কিছু দূরপাল্লার বাস। ম্যামের উপরে যে হামলাটা করা হয়েছে, এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দিবে? আমরা রাস্তায় নামছি, আমাদেরই তো নিরাপত্তা না। আমাদের আজকে আমাদের ম্যামের উপর হয়েছে, পর নেক্সট টাইম যে আমাদের উপর হবে না, সেটার জবাব আমরা কাছ থেকে যাব। চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 85টি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে এসেছে, যার মধ্যে ধর্ষণের শিকার 51 জন নারী আর গণধর্ষণ হয়েছে 34 জনের। সকালে বিভিন্ন এনজিও সম্মিলিত সংবাদ সম্মেলনে এমন তথ্য উঠে এসেছে। এনজিও কর্মীরা বলেছেন, নির্যাতন শব্দের মাধ্যমে ধর্ষণের ভয়াবহতা প্রকাশের কোনো সুযোগ নেই। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে, এক্ষেত্রে অন্য কোনো শব্দ ব্যবহারের সুযোগ নেই বলে তারা মন্তব্য করেন। ধর্ষণ ও নির্যাতনের কারণে 8 বছর বয়সী আসিয়ার মৃত্যু কাঁদিয়েছিল পুরো দেশকে। প্রায় একই সময়ে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী, যার মধ্যে কিছু ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী 2025 সালের প্রথম 2 মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে 85টি। এর মাঝে 51টি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা রয়েছে 34টি। ধর্ষণের শিকার নারীর বয়স বিশ্লেষণে উঠে আসে ভয়াবহ তথ্য। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার নারীদের মাঝে 6 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 9 জন, 7 থেকে 12 বছর বয়সীর সংখ্যা 11 জন, আর 13 থেকে 18 বছরের নারী রয়েছেন 9 জন। রবিবার সকালে এসব তথ্যই উঠে আসে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যেখানে সম্মিলিতভাবে 5টি এনজিও নারী নির্যাতনের বর্তমান চিত্র তুলে ধরেন। শিশুর সুরক্ষা বা জনগণের আলোচকেরা বলেন, বাংলাদেশের সমাজে ধর্ষকের শাস্তি হওয়ার বদলে ভুক্তভোগীকেই চুপ থাকতে হয়। এমন প্রবণতার কারণেই বাড়ছে ধর্ষণের ঘটনা। ছেলে শিশু ধর্ষণের ঘটনায় আমরা পরিসংখ্যান সংগ্রহ করি এবং ছেলে শিশুটা আমরা ইচ্ছে করেই একটু আলাদাভাবে পরিসংখ্যান সংগ্রহ করি, যাতে করে বোঝা যায় আসলে প্রতি বছর প্রতি মাসে কতজন ছেলে শিশু ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা জানেন, আমাদের দেশের আইনি কাঠামোতে এখনো ছেলে শিশু ধর্ষণের ঘটনা সেভাবে স্বীকৃত না। নির্যাতন শব্দের মাধ্যমে ধর্ষণের ভয়াবহতাকে কোনোভাবেই ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। ধর্ষণ না বললে ভালো হয়, কারণ শব্দটা আনপ্লেজেন্ট, তো কাজটাই তো আনপ্লেজেন্ট। শব্দটা আনপ্লেজেন্ট কি তা আমরা খুবই অবাক হয়েছে এটা শুনে। কিন্তু আমরা যদি ধর্ষণ না বলি, তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে, সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই আমরা মানে কি বলবো, মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। শাস্তির বদলে নিন্দা, ক্ষোভ অথবা ঘৃণা জানানোর সংস্কৃতি বন্ধ না হলে ধর্ষণ বন্ধ সম্ভব হবে না বলেও মত বক্তাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাজেটের গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসার সুযোগ এসেছে, আর সেখানে রাজস্ব ব্যবস্থাপনা আহরণ নিয়ে আলাদা উদ্যোগ থাকবে। নতুন বা মেগা অবকাঠামোর চেয়ে সুষম উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, কমে আসবে ঘাটতি। নতুন সরকারকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি। গবেষকরা বলছেন, অর্থনীতির চ্যালেঞ্জ সামলে সহসাই মূল্যস্ফীতি কমানো বেশ কঠিন। 17 বছর পর আবারও জাতীয় বাজেট ঘোষণা হতে যাচ্ছে সংসদের বাইরে। আকার হতে পারে কম বেশি 7.5 লাখ কোটি টাকা, যার মূল অংশ টেলিভিশনের পর্দায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। পরে তা অনুমোদন হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। বলা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেটে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে কাজটা সহজ না। রোববার নতুন বাজেটে নিজেদের পরামর্শ উপস্থাপন করে সংস্থাটি। নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শহরের চেয়ে গ্রামে জিনিসপত্রের দাম বেশি, অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছে, তাই আগামীতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা উচিত।
নিম্নমুখী যে আমরা দেখছি মূল্যস্ফীতির ধারা, সেটাও যদি আমরা বিবেচনায় রাখি, সবকিছু মিলে বাংলাদেশ ব্যাংক যে 2025 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে। গবেষকরা বলেন, অযথা প্রকল্প নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, দুষ্টচক্র থেকে বের করে আনতে হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে, একই সাথে কমাতে হবে এসব খাতে প্রয়োজনীয় যন্ত্রাংশের আমদানি শুল্ক। 2026 অর্থবছরের বাজেট সম্ভবত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রথম এবং একমাত্র বাজেট হবে এবং স্বল্পমেয়াদী সংশোধনমূলক কিছু পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু তার পাশাপাশি মধ্যমেয়াদী সংস্কারের ভিত্তি গড়ে তুলতে হবে এবং যেটা কিনা পরবর্তীতে সরকার এসে এগুলো এই সংস্কারের ভিত্তিটাকে ধরে আগাতে পারে। বিশ্ব রাজনীতিতে মেরু পরিবর্তনের আভাস, পরাশক্তিদের মাঝে ট্যারিফ যুদ্ধ চলছে সমানতালে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এতে কি বাংলাদেশ প্রভাবিত হবে? চায়না যে এক্সপোর্টটা করে রেডিমেড গার্মেন্টসে, যেটার উপরে এখন 35%-এর মতো ট্যারিফ বসানো হয়েছে, এটা মূলত হলো রেডিমেড গার্মেন্টসের ম্যানমেড ফাইবার, যেটা নন কটন, আর আমাদের মোটামুটিভাবে পুরোটাই হলো কটন বেসড। সো চায়নার উপরে যেটা নাকি করে, ওই মার্কেটে কিন্তু আমরা কম্পিট করছি না। 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে জুনের প্রথম সপ্তাহে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে তার আশা। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিং হবে 28 মার্চ। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 26 মার্চ 4 দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকার প্রধান হিসাবে এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। এ নিয়ে সকালে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত। সফরে বিভিন্ন বৈঠক ও বিষয় নিয়ে কথা বলেন তিনি। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, এটি গুরুত্বপূর্ণ সফর যা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। আমরা চাচ্ছি এই ভিজিটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক, এটা একটা নতুন উচ্চতায় যাবে। তিনি বলেন, চীন সরকারের পাশাপাশি এশিয়ার বড় বড় কোম্পানির প্রধানদের সাথেও বৈঠকের কথা রয়েছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর অফিস হবে বলে আশা করেন তিনি। চাইনিজ বড় সিইওদের সাথে মিশা, চায়নার সাথে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক বাই বাংলাদেশি লিডার ইন 50 ইয়ার্স। চিকিৎসা সেবার সংকট লাগবে চীনের হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা চালু হয়েছে এরই মধ্যে। প্রধান উপদেষ্টার সফরে চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান প্রেস সেক্রেটারি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরো বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ 10 এর মধ্যে থাকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামের নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত, তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। 2017 সালে রাজধানীর 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই জটিলতা দেখা যায়। যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ নানা কারণে প্রায় অসন্তোষ দেখা যেত কলেজগুলোর শিক্ষার্থীদের মাঝে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর 8 বছরের পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় আন্দোলনে। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে এই 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়। এরপর এই 7টি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SM ফয়েজের নেতৃত্বে কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় রোববার ইউজিসি ভবনে 7 কলেজের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয় 7 কলেজ নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের, যার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবেন 7 কলেজের যে কোনো একজন অধ্যক্ষ। সেটি চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এদিকে এক বিবৃতিতে 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার কথা জানায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক। তার বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও 2টি মামলা করেছে দুদক। শেখ হাসিনার পতন ঘটাবে, শেখ হাসিনা তারেক জিয়া দেশে আসবে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। অভিযোগ আছে বিভিন্ন উন্নয়ন কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন গোপালগঞ্জ 2 আসনের সাবেক এই সংসদ সদস্য। বিগত কয়েকটি সরকারে মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব খাটিয়ে গত 15 বছরে উন্নয়ন কাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে গেছেন তিনি। এমন কোন নেতা কর্মী নাই। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়ন কাজে ভাগবটোয়ারা করতেন তিনি। বিনিময় মিলত 10 থেকে 15% কমিশন। সম্প্রতি বিভিন্ন স্থানে 1300 কোটি টাকার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 6 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 12 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া 2 আসনের সাবেক এমপি হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। 4 কোটি 84 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11 কোটি 88 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর এবং তার স্ত্রী ও কন্যার নামে পৃথক 3টি মামলা করেছে সংস্থাটি। 5 কোটি 96 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তবে দেশের কিছু বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভিন্ন মত গণতন্ত্রের সৌন্দর্য, এই সৌন্দর্য ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন জামায়াত আমির। বলেছেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্সের প্রত্যাশিত রায় হয়েছে। এই হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান। আর এই রায়ের মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই আদেশ দেন। এর আগে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিবা আজিজ বলেছেন, ছোট সাজ্জাদকে যারা বিদেশ থেকে মদদ দিচ্ছে তাদের গ্রেফতারে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে। আর সাজ্জাদের গ্রেফতারে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ অন্তত 15টি মামলা রয়েছে। দক্ষিণাঞ্চলে ঈদের বাজার জমে উঠছে। পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দেশি বিদেশি পোশাকের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারাও। জোরদার আছে নিরাপত্তা। ঘনিয়ে আসছে ঈদের সময়, তার সাথে পাল্লা দিয়ে জমে উঠছে বরিশালের ঈদ বাজার। বাহারি সাজে বিপণী বিতানগুলো, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট সহ সব দোকানপাটে দেশি বিদেশি পোশাক। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এই জায়গায় একটা পাঞ্জাবি কিনেছি, এখনো গেঞ্জি প্যান্ট এগুলো কেনা বাকি আছে। মেয়েদের জন্য ড্রেস কিনেছি আর ছেলেদের জন্য একটু শপিং করার জন্য চিন্তা করতেছি। একটু আগে আসলে একটু বাসি কেনা যায়, তারপরে কষ্টটা কম হয়। ইন্ডিয়ান কালেকশনগুলো ঢুকছে আর আমাদের নিজস্ব প্রোডাক্ট কিছু 3 পিস আছে পার্টি টিপের। পটুয়াখালীতে বাড়তি আকর্ষণ পাকিস্তানি বিভিন্ন পোশাক। নারীদের নজর কাটছে ভারতীয় দিল্লি ফেব্রিক্স ও বোম্বে কাট পোশাক। বেচা বিক্রি বাড়াতে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও পুরস্কার ঘোষণা দিচ্ছেন বিক্রেতারা। অনলাইনেও সক্রিয় ব্যবসায়ীরা। মালামাল নতুন নতুন আসছে কিন্তু প্রাইস অনেক বেশি। বুঝতে পারছি না যে দেশের পরিস্থিতি এই জন্য প্রাইসটা অনেক বেশি। 1000 টাকার একটি পণ্য কিনলে সাথে একটা ফ্রি কুপন থাকবে, যার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার একটি ডিনার সেট, তৃতীয় পুরস্কার একটি বাটন ফোন। আরো আকর্ষণীয় 7টা পুরস্কার আছে আমাদের কাছে। নতুন কালেকশন আছে জিমি চু, পাকিস্তানি তাওয়াক্কাল, দিল্লি বুটিক্স। মানে পাকিস্তানিটা এবার মানুষের চাহিদা বেশি। বরগুনার গার্মেন্টস পট্টির দোকানগুলোতে নারী ক্রেতাদের ভিড়ই বেশি। পছন্দের রঙের সাথে মানানসই নকশা খুঁজে নিতে ব্যস্ততা, সাথে গহনা আর প্রসাধনী। পুরুষরা কিনছেন পাঞ্জাবি ও হাল ফ্যাশনের শার্ট প্যান্ট। জুতা পট্টিতেও একই চিত্র। অনেকগুলো মার্কেট আমরা ঘুরেছি, দেখলাম ভালোই দোকানে ভালোই কালেকশন এসেছে। জুতা কিনছি, এবার জামা কিনবো, তারপর লিপস্টিক কিনবো। ঈদের তো সবেমাত্র শুরু, আজকের থেকে একটু কাস্টমার আছে, তাই দিন যত যাবে ততই আশা করি যে বাড়বে বেচা কিনা। ভোলার বাজারে নারীদের চাহিদা শীর্ষে জামদানি শাড়ি, সাদাবাহার সহ নানা নামের পোশাক। ছেলেরা কিনছেন পাঞ্জাবি, শিশুদের জন্য রয়েছে বাহারি পোশাক। তবে পণ্যের দাম নিয়ে কিছুটা অসন্তোষ ক্রেতাদের। জামা কাপড়ের মূল্য একটু আমার কাছে বেশি মনে হচ্ছে আর কি, দেখতেছি আর কি। চাহিদা আছে, কাস্টমার দেখলে পছন্দ করে, আর নতুন নতুন আইটেম আসছে, আপনার ডিজাইনগুলো খুব সুন্দর। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঈদকে কেন্দ্র করে যে কোনো বিষয়ে চাঁদাবাজি অথবা ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা অগ্রিম আমাদের অ্যাডভান্স টিম কাজ করছি। আমরা সার্বিক শৃঙ্খলার জন্য আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। গুরুত্বপূর্ণ যে মার্কেটগুলো আছে সেগুলোর সম্মুখে আমাদের পুলিশ থাকবে। এর বাইরে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক সজাগ থাকবে। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নর্থ ম্যাসেডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জনের প্রাণ গেছে। রোববার ভোরে আগুন লাগে। বলকান অঞ্চলের দেশটির কোকানি শহরের দ্য পালস ক্লাবে হওয়া অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ দগ্ধ হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ক্লাবটিতে এটিএন নামের একটি ব্যান্ড পারফর্ম করছিল। প্রায় 1,500 মানুষ ওই কনসার্টে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে আতশবাজি সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে। এরই মাঝে এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে, তবে আটককৃতদের সংখ্যার পরিচয় প্রকাশ করা হয়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। এই ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে। নর্থ মেসিডোনিয়ার নাগরিকদের বলতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকুন। কেন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এর কারণ খুঁজে বের করা হবেই। যারাই এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। হুথিদের হুঁশিয়ারির জবাবে ইয়েমেনে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সন্ধ্যায় সিরিজ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী সানা। ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 31 জনের প্রাণ গেছে, অন্তত 24 জন আহত হয়েছে। এ হামলার পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার উপযুক্ত প্রতিশোধের হুমকি দিয়েছে হুথি।
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়াল দেয় একের পর এক ফাইটার জেট, লক্ষ্য ইয়েমেনের সানা। মিসাইল আঘাত হানে রাজধানীর বিভিন্ন স্থানে। উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায়ও হয়েছে হামলা। হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত সৌদি সীমান্তবর্তী অঞ্চলটি। যুক্তরাষ্ট্র হুতিদের আস্তানা টার্গেট করে হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার বেসামরিকরা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুতিদের সন্ত্রাসী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে এবং সাগরপথের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য এই অভিযান। ইয়েমেনে হামলা চালিয়ে পার পাবে না ওয়াশিংটন, দেয়া হবে উপযুক্ত জবাব, এমন হুঁশিয়ারি দিয়েছে হুতি। গাজায় ত্রাণ প্রবেশে বাধা সহ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত সপ্তাহেই লোহিত ও আরব সাগরে আবারও ইসরায়েল ও মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেয় হুতিরা। গুরুত্বপূর্ণ এই সাগরপথে সবশেষ গত ডিসেম্বরে হামলা চালায় হুতিরা। তখনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়নি ট্রাম্পের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন সবাই।